এক ছাবি খেয়ে দিয়েছে বার্সেলোনাকে, আরেক ছাবি খেয়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদকে। লা লিগার এই বর্তমান অবস্থা দেখে আপনি কি ভাবতেছেন শাবি আলোনসো শিরোপা জিতবে? হোম গ্রাউন্ডে মাদ্রিদ চেষ্টা করবে একটা পয়েন্ট রাখার জন্য। সেখানে শোনা গেছে ড্রেসিং রুমে বোতল ছোড়াছুড়ি হয়েছে। আজ রাত 2টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে এই উইকে সবচাইতে বড় ম্যাচ, যেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। আর শোনা যাচ্ছে এই ম্যাচকে কেন্দ্র করে নির্ধারণ করা হবে রিয়াল মাদ্রিদের কোচ কে থাকবে, অর্থাৎ শাবি আলোনসো থাকবে কি থাকবে না। আর মাদ্রিদ ভক্তরা চাইছে যে শাবি আলোনসোকে বিদায় করা হোক। আই থিঙ্ক ম্যানচেস্টার সিটির এগেনস্টে মাদ্রিদ এই ম্যাচটা হারুক, তাহলে শাবি আলোনসোকে স্যাক করা হবে। কিন্তু কিছু মাস আগে যদি আপনি কল্পনা করেন, এখন থেকে আই থিঙ্ক 6-7 মান্থ অ্যাগো যদি আপনি কল্পনা করেন, সেই সময় যে কার্লো আনচেলত্তির শেষ একটা মুহূর্ত ছিল, ওই মুহূর্তে কার্লো আনচেলত্তির কাছে কোনো ডিফেন্স ছিল না। কার্লো আনচেলত্তি ডিফেন্স ছাড়া খেলিয়েছে, 5টা ডিফেন্স অ্যাবসেন্স ছিল ইনজুরি কারণে, বা আরও বিভিন্ন কারণবশত 5টা ডিফেন্স অ্যাবসেন্স ছিল। কিন্তু সেই সময় কার্লো আনচেলত্তিকে কোনো ডিফেন্স দেওয়া হয়নি। কিন্তু বর্তমান সময়ে শাবি আলোনসো আসার পরে বেশ কয়েকটা প্লেয়ার কেনা হয়েছে, তার মধ্যে ডিফেন্ডার ছিল 2টা মেবি 3টা। সেই জায়গায় মানে মাদ্রিদ 2টা ডিফেন্ডার কিনছে, ডিন হুইজেন্স, আলভারো ক্যারেরাস, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, 3টা ডিফেন্স কিনেছে। তারপরেও মাদ্রিদের এই অবস্থা। কিন্তু এই 3টা ডিফেন্সও কিন্তু ইনজুরিতেই রয়েছে। টোটাল আজকে মানে একদম খাতা কলম নিয়ে বসেছি, অনেকগুলো প্লেয়ার ইনজুরিতে রয়েছে। অনেক মজা হবে, মাস্তি হবে, গল্প হবে, বিস্তারিত আলোচনা হবে। পুরো ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন। প্রথমে সেল্টা ভিগোর ম্যাচে আলভারো ক্যারেরাস একটা লাল কার্ড খেয়েছে, গোঞ্জালো গার্সিয়া একটা লাল কার্ড খেয়েছে। এনরিক তো বেঞ্চেই বসে থাকে, সে লাল কার্ডে কিচ্ছু যায় আসে না মাদ্রিদের রাইট নাও। তারপরে ফারলান মেন্ডি ইনজুরি, ইদার মিলিতাও ইনজুরি, ডিন হুইজেন্স ইনজুরি, ডেভিড আলাবা ইনজুরি, দানি কারভাহাল ইনজুরি, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ইনজুরি, আছে শুধু অ্যান্টনি রুডিগার অ্যান্ড রাউল অ্যাসেন্সিও। আর যেহেতু আলভারো ক্যারেরাস আর গোঞ্জালো গার্সিয়া লা লিগার ম্যাচে রেড কার্ড খেয়েছে, তো চ্যাম্পিয়ন্স লিগে তাদের কোনো বাধা থাকছে না, তারা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ অনায়াসে খেলতে পারবে। তারা ম্যাচ খেলতে পারবে না লা লিগার ম্যাচ, সেটা ভিন্ন কথা। এই ম্যাচে তাহলে আমরা পাচ্ছি কাদেরকে? আলভারো ক্যারেরাস, গোঞ্জালো গার্সিয়া, অ্যান্টনি রুডিগার অ্যান্ড রাউল অ্যাসেন্সিও, এই 4টে ডিফেন্ডার আমাদের থাকছে। আর তাছাড়া কিছু একাডেমি প্লেয়ার থাকতে পারে। ফরওয়ার্ড লাইনের সবচেয়ে বড় ভয় যেটা বর্তমান সময় মাদ্রিদের, এতগুলো ডিফেন্স ইনজুরি, কিন্তু এইগুলাতে মানে যায় আসে, ঠিক আছে, ইদার মিলিতাও নাই, ট্রেন্ট নাই, ডিন হুইজেন্স নাই, এগুলো দিয়ে মাদ্রিদের যায় আসে। কিন্তু ফরওয়ার্ড লাইনে যদি আপনি তাকান, কিলিয়ান এমবাপ্পে যদি হাসে তাহলে হাসে মাদ্রিদ, কিলিয়ান এমবাপ্পে যদি গোল করতে পারে না মাদ্রিদ। এইটা হয়েছে বর্তমান সময়ে মাদ্রিদের অবস্থা। মানে এই সিজনে মাদ্রিদ যতগুলো গোল করছে, 50%-এর বেশি গোল কিলিয়ান এমবাপ্পের। কিলিয়ান এমবাপ্পে একা 50%-এর বেশি গোল করেছে। তাহলে বোঝেন শাবি আলোনসো কিলিয়ান এমবাপ্পেকে কীভাবে চাকা বানিয়ে পুরো টিমটাকে ঘোরাচ্ছে। আচ্ছা যাই হোক, ওইটা শাবি আলোনসোর ট্যাকটিক্স, আচ্ছা ওই বিষয়ে আমরা কথা না বলি। বর্তমান সময়ে শাবি আলোনসো যেভাবে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে খেলাচ্ছে, কিলিয়ান এমবাপ্পে শাবি আলোনসোর মূল অস্ত্র। আর এই মূল অস্ত্রটা বর্তমান সময়ে ইনজুরি একটা শঙ্কা আছে। গতকালকে তার মেডিকেল টেস্টে দেখা গিয়েছে তার বাম পায়ের পেশিতে একটু ব্যথা অনুভব করতেছে সে, কিলিয়ান এমবাপ্পে। আর কিলিয়ান এমবাপ্পে যদি না থাকে তাহলে মাদ্রিদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ, কেননা মাদ্রিদের এই চাকাটাই ঘোরে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে রাইট নাও। বর্তমান সময় এরকম একটা অবস্থায় হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। আর আপনি যদি সিজনের শুরুর ম্যাচ দিকে খেয়াল করেন, মানে সিজনের শুরুর দিকে যখন শোনা যাচ্ছিল যে রিয়াল মাদ্রিদের শাবি আলোনসো আসবে, তখন তো প্রত্যেকটা মাদ্রিদিস্তা খুশি, অনেক বেশি খুশি, সবাই খুশি যে রিয়াল মাদ্রিদের একটা লিজেন্ড, মাদ্রিদের একটা লিজেন্ড মাদ্রিদে ব্যাক করতেছে কোচ হয়ে। আর তখন যে বায়ার লিভারকুসেনের ছিল, তখন সে একটা সফল কোচ ছিল, সেখানে সে শিরোপা জিতেছে। বায়ার লিভারকুসেনের হয়ে শাবি আলোনসো শিরোপা জিতেছে। এরকম একটা সফল কোচ যখন রিয়াল মাদ্রিদে আসতেছে, তখন প্রত্যেকটা মাদ্রিদিস্তা খুশি। আর কার্লো আনচেলত্তি যেদিন বিদায় হয়, সেদিন কিন্তু মানে লাস্ট ম্যাচে তার চোখে কিন্তু পানি দেখা গেছে, এইটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। আর কার্লো আনচেলত্তিকে বলা হয়েছিল আপনি এরপরে কোন ক্লাবের কোচ হিসাবে যাবেন, সে বলেছে, সরাসরি বলে দিয়েছে, আমি আমার জীবনের সর্বশেষ কোচিং করেছি, মানে কোনো ক্লাবের হয়ে সর্বশেষ কোচিং করেছি, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। আর মানে সে রিয়াল মাদ্রিদকে বাড়ি মনে করে, নিজের ঘর মনে করে। কার্লো আনচেলত্তি অন্য কোনো ক্লাবের হয়ে কোচিং করবে না, সে এটা ক্লিয়ার বলে দিয়েছে। সে ব্রাজিলে গেছে, কোনো ক্লাবে যায়নি, একদম দেশে গেছে। আর ডেভিড আনচেলত্তি, তার মানে কার্লো আনচেলত্তি সন, সে তো বোটাফাগোতে গেছে, ব্রাজিলের একটা ক্লাব যেটা ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলেছে। তো কথা হচ্ছে শাবি আলোনসো যখন রিয়াল মাদ্রিদে জয়েন করলেন, তখন তার কাছে কোনো সময় ছিল না। তার ফার্স্ট ম্যাচটা শুরু হয়েছে একটা বড় বিগ ম্যাচ দিয়ে, ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচ দিয়ে। ক্লাব ওয়ার্ল্ড কাপ তার প্রথম ম্যাচ ছিল, সেখানে সে ফার্স্ট ম্যাচ খেলেছে আল হিলালের এগেনস্টে, যেখানে মানে জেতার কথা থাকলেও 90 মিনিটে রিয়াল মাদ্রিদ একটা
পেনাল্টি পেয়েছিল, সেই পেনাল্টিটা ফেদে ভালভার্দে মিস করেছিল, যার পরে মাদ্রিদকে ড্র করতে হয়েছে। হারে নাই, তারপরেও হারে নাই। মানে আর আল হিলাল তো একটা ভালো টিম রাইট নাও, মানে লম্বা সময় যাবত, প্রায় গত 2-2.5 বছর যাবত আল হিলাল ভালো একটা টিম। আর সৌদি আরও বেশ কয়েকটা ভালো টিম আছে, ওইদিকে আমরা না যাই। সাবি আলোনসো তার কোচিং ক্যারিয়ার রিয়াল মাদ্রিদে শুরু করার পরে সে কোনো সময় পায় নাই, সে ডাইরেক্ট ক্লাব ওয়ার্ল্ড কাপ দিয়ে শুরু করেছে। আচ্ছা বুঝলাম, সে ক্লাব ওয়ার্ল্ড কাপে খুব একটা ভালো করতে পারে নাই সময় না পাওয়ার কারণে, সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল, সেখানে পিএসজির সাথে 4-0 গোলে অনেক বড় ব্যবধানে হেরেছে, সেখান থেকে বিদায় নেয়। আচ্ছা ঠিক আছে, তারপরে একটা কি দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, আবার লা লিগার ম্যাচ স্টার্ট হয়ে গেছে। আচ্ছা এই সময় পর্যন্ত আপনি কি সাবি আলোনসোর প্রতি স্যাড ছিলেন? একটুও না। এর চাইতে পরে লা লিগার যখন মেবি 8 or 9 রাউন্ড পার হয়ে গেল, তার এই সময় পর্যন্ত কি আপনি সাবি আলোনসোর প্রতি নারাজ ছিলেন, মন খারাপ ছিল তার? লা লিগার 8-9টা ম্যাচ পার হয়ে গেছে, তারপরেও কোনো একটা পার্সন, একটা সিঙ্গেল ব্যক্তি এই সাবি আলোনসোর প্রতি মন খারাপ ছিল না। কেননা সাবি আলোনসো কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে এমন একটা রোল প্লে করেছিল যে কোনো ম্যাচ তার হারতেছিল না। লা লিগায় আনবিটেন একটা টিম ছিল, লং টাইম পর্যন্ত আনবিটেন টিম ছিল। আচ্ছা যাই হোক, সে লা লিগায় হারা শুরু করেছে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে, তারপর থেকে একের পর এক ড্র, টানা 3টা ড্র করেছে, পয়েন্ট লস্ট করতেই ছিল, তারপরে একটা জিতেছে, তারপরে আবার একটা হেরেছে। আচ্ছা যাই হোক, এই হারগুলো অনেক ছোট ছোট টিমের সাথে, এই মানে ড্র হার ছোট ছোট টিমের সাথে। বিগ ম্যাচের কথা যদি বলি, বিগ ম্যাচ কয়টা খেলেছে? মেবি 3টা, তার মধ্যেও মাত্র একটা জিতেছে বার্সেলোনার এগেনস্টে। সেই জিতাটাও কি খুব ভালো ম্যাচ খেলে জিততে পেরেছে? মাদ্রিদ অনেক খারাপ খেলে জিতেছে, এটা মানতে হবে, মানতে বাধ্য আপনি। মাদ্রিদ অনেক খারাপ খেলে ম্যাচ উইন হয়েছে। আর বর্তমান সময় একটা জিনিস দেখতে পাচ্ছি, বার্সেলোনার যে জাবি হার্নান্দেজ, তার সাথে জাবি আলোনসোর তুলনা করা হচ্ছে, যে এক ছাবি খেয়ে দিয়েছে বার্সেলোনাকে, আরেক ছাবি খেয়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদকে। এটা কি আসলেও তাই? জাবি হার্নান্দেজ অর্থাৎ বার্সেলোনার যে জাবি, সে তো বার্সেলোনার হয়ে লা লিগা জিততে পেরেছিল। সাবি আলোনসোকে দিয়ে কি মনে হচ্ছে আপনি লা লিগা জিততে পারবেন? লা লিগা তো অলরেডি হারাই ফেলছেন, 5 পয়েন্ট লিডে ছিলেন, সেখান থেকে আপনি আরও 4 পয়েন্ট লস্ট হয়ে গেছেন, মানে বার্সার চাইতে আরও 4 পয়েন্ট নিচে আসি আমরা। এখন কি বলবো এই জায়গায়? 1 মাসের ব্যবধানে এত কিছু হয়ে গেল। এই 1 মাসে মাত্র একটা ম্যাচ জিততে পারছে লা লিগায় রিয়াল মাদ্রিদ, গত 5 ম্যাচের মধ্যে। এই শিরোপা, মানে এই পজিশনে থেকে আপনি কিভাবে লা লিগার মতো একটা শিরোপা আশা করেন, যেখানে মানে বার্সেলোনা টানা অনেকগুলো শিরোপা জিতে পেরেছে, লাস্ট 10-12 বছর অনেকগুলো শিরোপা জিততে পেরেছে। সেরকম একটা টিমের এগেনস্টে যদি আপনি খেলেন, সেরকম একটা টিমের রাইভালস যদি আপনি হন, তাহলে আপনি তাদের মতো করে লড়াই করতে হবে। রিয়াল মাদ্রিদের জাবির সাথে বার্সেলোনার জাবির তুলনাটা দিয়েন না, এত বড় অকৃতজ্ঞ হয়েন না। বার্সেলোনা জাবি হার্নান্দেজ শিরোপা জিততে পেরেছে, আর লা লিগার এই বর্তমান অবস্থা দেখে আপনি কি ভাবতেছেন সাবি আলোনসো শিরোপা জিতবে? আমি বলতেছি না সাবি আলোনসো শিরোপা জিততে পারবে না, কিন্তু বর্তমানে যেরকম একটা অবস্থা হয়ে আছে, মানে গেম দেখে মজা পাই না, মানে মাদ্রিদের গেম থেকে একটা মানে বিনোদন উঠে গেছে, মানে গেম দেখে মজা পাই না, কেন জানি বুঝতেছি না। তারপরেও দেখি, টিম ভাল লাগে দেখি, মানে নিজের টিম তো, এখন কি বলবো, খারাপ খেললেও নিজের, ভালো খেললেও নিজের, মানে গেম দেখে মজা পাই না, কেন জানি এমন হয়ে গেছে সাবি আলোনসো আসার পর থেকে। লা লিগার ফার্স্ট ম্যাচ যখন খেলছিল, তো ওই সময়টা থেকে এখন পর্যন্ত মানে মাদ্রিদের ম্যাচে খুব একটা মজা পাই না, মানে মজা হেরে গেছে। আচ্ছা ঠিক আছে, সব কিছু ঠিক থাকতো, মানে মজা যেখানে যায় যাক, যেই দিকে পারে মন চাই যাক। মাদ্রিদ যদি রেজাল্ট বের করতে পারতো, তাহলে ওই সব সাবজেক্টের কোনো আলোচনাই হতো না, যে রেজাল্ট বের করতে পারতেছে, যেইভাবে গেম রোল প্লে করে করুক, রেজাল্ট বের করতে পারতেছে, তাহলে এই বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনাই হতো না। কিন্তু মানে যেরকম একটা অবস্থা হয়ে আছে, রেলিগেটেড টিমের সাথে ড্র করে, তারপরে মানে অনেক নিচে থাকা, লা লিগার অনেক নিচে থাকা টিমের সাথে ড্র করতেছে, এরকম টিমের সাথে ড্র করার পরে আবার হারার পরে তাদের খেলা আছে এই মানে বর্তমান সময়ে অনেক বড় একটা ডার্বি বলা চলে, ম্যানচেস্টার সিটির সাথে তাদের খেলা, অনেক বড় একটা রাইভাল তাদের। সেই পক্ষের সাথে, সেই টিমের সাথে খেলতে গেলে তাদের সাথে তো তাদের মতো করে খেলতে হবে, তাদেরকে এত বড় সুযোগ দিবেন? বর্তমান সময় আমি দেখতেছি মাদ্রিদের অবস্থাটা এইরকম যে হোম গ্রাউন্ডে মাদ্রিদ চেষ্টা করবে একটা পয়েন্ট রাখার জন্য, তাদের তো প্লেয়ার নাই, কি করবে? তাদের অর্ধেক প্লেয়ার, মানে ডিফেন্সের প্রায় সব প্লেয়ার ইনজুরিতে রয়েছে। তারপরে মূল যে অস্ত্র, সাবি আলোনসোর মূল যে অস্ত্র কিলিয়ান এমবাপ্পের বা পায়ে ব্যথা দেখা যাচ্ছে, খেলতে পারবে কিনা জানি না। এরকম সময় মাদ্রিদের হালটা ধরবে কে? মাদ্রিদের হাল ধরার মতো আছে কে?
আচ্ছা, আরেকটা কথা, মাদ্রিদের লাস্ট ম্যাচ লা লিগা যেটা হেরেছে, সেই ম্যাচে মাদ্রিদ হারার পরে, সিলটা ভিগোর এগেনস্টে মাদ্রিদ হারার পরে ড্রেসিং রুমে পর্যন্ত সাবি আলোনসো যায় নাই। ড্রেসিং রুমটা কে কন্ট্রোল করবে? আপনি আমাকে বলেন যে কোচ ছাড়া ড্রেসিং রুম কে কন্ট্রোল করবে? সেখানে শোনা গেছে ড্রেসিং রুমে বোতল ছোড়াছুড়ি হয়েছে। যদিও পরে সেই বিষয়গুলো সিনিয়র প্লেয়াররা ট্যাকেল দিয়েছে। সিনিয়র প্লেয়ার বলতে আপনি কাকে বোঝেন? সিনিয়র প্লেয়ার কে আছে? দানি কারভাহাল আছে, সে তো মানে মাঠে প্রেজেন্ট ছিল, অর্থাৎ তার মানে সে ড্রেসিং রুমে গিয়েছে অবশ্যই। সিনিয়র প্লেয়াররা এই জিনিসটা ট্যাকেল দিয়েছে, কিন্তু এটা কার ট্যাকেল দেওয়ার কথা ছিল? এইটা কোচের, যে এই ড্রেসিং রুম কে কন্ট্রোল করবে ভাই? এত কিছু বুঝে বলতে হয়? ওই লেভেলের একটা কোচ যদি এত কিছু না বোঝে, সাবি আলোনসো ডাইরেক্ট মানে ম্যাচ হেরছে, সে টানেল দিয়ে বের হয়ে গেছে, সে ড্রেসিং রুম তাহলে কে কন্ট্রোল করবে? ড্রেসিং রুম তাহলে কার জন্য? যত কিছুই বলেন, রিয়াল মাদ্রিদে সাবি আলোনসো নতুন কেউ না, সান্তিয়াগো বার্নাবিউতেও সাবি আলোনসো নতুন কেউ না। এই যে সাবি আলোনসোকে স্যাক করতে চাইতেছেন আপনারা, সাবি আলোনসোকে স্যাক করলে কাকে আনবেন? ইয়র্গেন ক্লপ না জিদান? এই দুইটা মানুষের কথাই তো হচ্ছে। আচ্ছা, জিদানের কথা যেহেতু মাথায় আসলো, একটা কথা বলেই দেই। জিদান হোপফুলি 2026 ওয়ার্ল্ড কাপের পরে ফ্রান্স ন্যাশনাল টিমের দায়িত্ব নিতে যাচ্ছে। আর সে ন্যাশনাল টিমের যদি দায়িত্ব নেওয়ার তার মাথায় থাকে যে ন্যাশনাল টিমের দায়িত্ব নিব, তাহলে সে এই মুহূর্তে কোনো ক্লাবে যাবে না। এইটা লিখে নেন আমার থেকে। যদি তার মাথায় থাকে যে সে ন্যাশনাল টিমের দায়িত্ব নিবে, তাহলে সে কোনো ক্লাবের দায়িত্ব বর্তমান সময়ে নিবে না। মানে তার জিদানের ট্যাকটিক্স তো বোঝেনি, সে তো রিয়াল মাদ্রিদের কোচ ছিল, এটা তো বোঝার দরকার। জিদান আসবে না যাবে এই সম্বন্ধে আমি এখনই কিছু বলতেছি না, অথেন্টিক নিউজ আসার আগ পর্যন্ত। আচ্ছা, আমরা এখন ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচে ফিরি। এই ম্যাচকে কেন্দ্র করে সাবি আলোনসোর টিমটা কেমন হতে পারে? আচ্ছা, খুব পরিচিত মুখ যেগুলো আছে তাদেরকে নিয়ে একটা টিম সাজাই। আর থিবো কর্তোয়া প্রথমে গোলকিপার তো থিবো কর্তোয়া, এটা ফিক্সড। রাইট ব্যাকে ফেদে ভালভার্দে, সেন্টার ফরওয়ার্ড রাউল এসেন্সিও অ্যান্ড অ্যান্টনি রুডিগার, লেফট ব্যাক আলভারো ক্যারেরাস, তারপরে রাইট মিডে আছে আর্দা গুলার, সেন্টার মিড চুয়ামিনি, আর লেফট মিডে গঞ্জালো গার্সিয়া, যাকে রেড কার্ড দেওয়া হয়েছিল সিলটা ভিগোর এগেনস্টে। আচ্ছা, তারপরে রাইট উইংয়ে মেবি এমবাপে থাকতে পারে। এমবাপে যদি না থাকে তাহলে সেখানে ব্রাহিম দিয়াজ আছে, আরও কয়েকটা প্লেয়ার আছে। আর সেন্টার ফরওয়ার্ডে হোপফুলি বেলিংহামকে খেলানো হতে পারে। আর লেফট উইংয়ে তো ভিনিসিয়াস ফিক্সড, ভিনিসিয়াস তো খেলবেই। আর রদ্রিগোকে আমি এখানে ধরতেছি না, রদ্রিগোকে হয়তো সাবস্টিটিউট হিসাবে নামানো হতে পারে, যেটা সাবি আলোনসো নিয়মিত করে, সেই কারণে আমি বললাম। আর এটা চেঞ্জ হতে পারে, আমি 4-3-3-তে সাজাইছি, এটা যে কোনো কিছু হইতে পারে, কিন্তু এটা আমার প্রেডিকশন আর কি, মানে এটা হইতে পারে না হইতে পারে, কিন্তু এটা আমি ভেবে রাখছি যে এই পরিচিত মুখগুলাই সাবি আলোনসো নামাবে। আর ম্যাচ স্টার্ট হওয়ার পরে দেখবো কতটুকু মেলে না মেলে। আর ট্যাকটিক্সটা ভিন্ন হতে পারে, ফরম্যাটটা ভিন্ন হতে পারে, কিন্তু আমি আশা করতেছি এই প্লেয়ারগুলো স্টার্টিং 11-এ থাকবে, কিছু পরিবর্তন হইতে পারে। আর মাদ্রিদের কোচকে যদি পরিবর্তন করা হয়, অর্থাৎ সাবি আলোনসোকে যদি স্যাক করা হয়, তাহলে আমি এটা চাচ্ছি, আমি পার্সোনালি চাচ্ছি এই সিটির ম্যাচকে হারাকে নিয়ে যেন না হয়। মানে সিটির ম্যাচ হারলে স্যাক করা হবে, আর সিটি ম্যাচ উইন হলে তাকে আরও পরীক্ষা করার জন্য রাখা হবে, এইটা যেন না হয়। সাবি আলোনসোকে স্যাক করেন, নো প্রবলেম, অ্যাজ এ ফ্যান নো প্রবলেম, কিন্তু এই সিটির ম্যাচটা যেন না হারে মাদ্রিদ। কেননা তাদের সাথে সমানে সমানে একটা লড়াই হচ্ছে লাস্ট কিছু ইয়ার্স যাবৎ, তাদের সাথে অনেক মানে একটা ডার্বি বলতে পারেন, অনেক সমানে সমানে লড়াই হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ আসলেই রিয়াল মাদ্রিদ ম্যান সিটি খেলা হয়, তারা যতবার জিতেছে মাদ্রিদও ততবার জিতেছে, আর সমান ম্যাচ ড্রও হয়েছে। আর এই ম্যাচগুলো হিসাব করলে দেখা যায় দুই দলেরই গোল সংখ্যা সমান, দুই দলই 24টা করে গোল করেছে। এইটা আপনি কোন দাড়ি পাল্লায় মাপতে পারবেন বলেন? এই যে দুই দল সেম রেজাল্ট করতেছে, সেম গোল স্কোর, মানে এটা কোন দাড়ি পাল্লায় আপনি মাপবেন? এর গোলস তো অন্তত ভিন্ন হতে পারতো। আচ্ছা, যাই বা হোক, ওইদিকে আমরা না যাই। ম্যান সিটির ম্যাচটা যেন মাদ্রিদ জেতে। সো গাইস, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন মাদ্রিদ কি ম্যান সিটির সাথে উইন হতে পারবে কি পারবে না। আপনি চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারেন সাবি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ হয়ে থাকবে কি থাকবে না। তো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।